১৯৪৫ সাল, চারদিকে তখন ধ্বংসস্তূপ। একটু কল্পনা করা যাক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে শেষের পথে। নাৎসি জার্মানি তাঁসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর বার্লিন শহরে চলছে আগুন। মিত্রবাহিনীর সেনারা ক্রমশ এগিয়ে আসছে চারপাশ থেকে। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? এই চরম বিপর্যয়ের মধ্যেও জার্মানির পাহাড়ের গভীরে, একদম অন্ধকার কিছু গোপন ল্যাবরেটরিতে তখনও মরিয়া হয়ে কাজ চলছিল। আজকের এই তথ্য বিশ্লেষণে আমরা দেখব সেই সব গোপন প্রজেক্টের পেছনের আসল সত্য, যেগুলো বছরের পর বছর ধরে ইতিহাস আর কল্পনার মাঝে এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি করে রেখেছে। চলুন শুরু করা যাক। তৎকালীন পোল্যান্ডের পাহাড়ের নিচে একটা বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক তৈরি হচ্ছিল, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট রিজে বা দ্য জায়ান্ট। কিন্তু পাহাড়ের এত গভীরে এই বিশাল টানেলগুলোতে আসলে কি লুকানো ছিল? সত্যি বলতে আজও ইতিহাসবিদরা একেবারে নিশ্চিত হতে পারেননি যে এই বিশাল জায়গাগুলো ঠিক কিসের জন্য তৈরি হচ্ছিল। এগুলো কি গোপন হেডকোয়ার্টার ছিল, নাকি কোনো আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি, অথবা লুকিয়ে থাকা কোনো অ্যাডভান্সড রিসার্চ সেন্টার? আর ঠিক এই অসম্পূর্ণ তথ্যের ফাঁকফোকর থেকেই জন্ম নিয়েছে নাৎসিদের নিয়ে সবচেয়ে বিখ্যাত এবং মুখরোচক গুজবটি, ডি গ্লকে বা দ্য বেল। আচ্ছা, এই বেলের বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। গুজব ছড়িয়ে পড়েছিল যে নাৎসিরা বেল আকৃতির এক রহস্যময় যন্ত্র তৈরি করছিল। এক একজনের দাবি ছিল এক এক রকম। কেউ বলতো এটা একটা অ্যান্টি গ্র্যাভিটি ডিভাইস, কেউ ভাবত এটা দিয়ে নাকি টাইম ট্রাভেলের পরীক্ষা চলত, আবার কারো মতে এটা ছিল সম্পূর্ণ অজানা এক শক্তির উৎস। গল্পগুলো এমন ছিল যে এর ভেতরের সিলিন্ডারগুলো অদ্ভুতভাবে ঘুরত, আর এর তেজস্ক্রিয়তায় নাকি খোদ বিজ্ঞানীরাই মারা পড়ত। শুনতে একেবারে সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই অদ্ভুত দাবির পেছনে কি আসলেই এক ফুটাও সত্যতা আছে? এই ডি গ্লকে মিথ্যাটার আসল শেকড়টা বুঝতে হলে সবার আগে আমাদের নাৎসিদের ভুন্ডারওয়াফে বা মিরাকল ওয়েপন এর কনসেপ্টটা বুঝতে হবে। আসলে যুদ্ধের শেষ দিকে এসে তাদের অবস্থা এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে হিটলারের একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়, অত্যন্ত উন্নত আর নজিরবিহীন কোনো প্রযুক্তি হয়তো জাদুর মতো এই প্রায় হেরে যাওয়া যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই অলৌকিক অস্ত্রের অন্ধবিশ্বাস থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর গোপন কিছু প্রজেক্ট, কারণ তাদের পিঠ ততদিনে দেয়ালে ঠেকে গিয়েছিল। আর ঠিক এখানেই মিপ আর বাস্তবের পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। একদিকে রয়েছে এই ডি গ্লকে, যার কোনো প্রমাণিত ব্লুপ্রিন্ট বা নকশা আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর অন্যদিকে রয়েছে V2 রকেট, যা ছিল পৃথিবীর ইতিহাসের একেবারে প্রথম লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। মানে একদিকের অবাস্তব কল্পনার মেশিনের ঠিক বিপরীতে V2 রকেট ছিল এক চরম, নির্মম আর ভয়ঙ্কর বাস্তব সামরিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। সালটা ১৯৪৪। লন্ডনের সাধারণ মানুষ হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসা ভয়ঙ্কর সব বিস্ফোরণের মুখোমুখি হতে শুরু করে। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল এর কোনো ওয়ার্নিং সাইরেন বাজত না, আকাশে কোনো ফাইটার প্লেনও দেখা যেত না। শুধু হঠাৎ করে কানে আসত বিশাল এক বিস্ফোরণের শব্দ। এর কারণ হল এই V2 রকেটগুলো শব্দের চেয়েও দ্রুত গতিতে আঘাত হানত। মানে মানুষ আগে বিস্ফোরণ দেখত আর শব্দটা শুনত অনেক পরে। ভার্নার ফন ব্রাউনের তৈরি এই রকেট কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছিল, নাৎসিদের হাতে আসলেই অভাবনীয় লেভেলের উন্নত প্রযুক্তি চলে এসেছিল। তবে শুধু V2 রকেটেই কিন্তু গল্পটা শেষ নয়। তাদের এভিয়েশন বা বিমান প্রযুক্তিতেও রীতিমতো বিপ্লব ঘটে গিয়েছিল। যেমন ধরুন Mi-262 এর কথা। এটি ছিল পৃথিবীর প্রথম অপারেশনাল জেট ফাইটার, যা মিত্রবাহিনীর যে কোনো বিমানের চেয়ে অনেক বেশি ফাস্ট ছিল। এরপর ছিল হর্টেন Ho-229, যার ফ্লাইং উইং ডিজাইন দেখলে আজকের দিনের আধুনিক স্টেলথ বোম্বারগুলোর কথা মনে পড়ে যাবে। এমনকি সরাসরি নিউ ইয়র্কে হামলা চালানোর জন্য তাদের আমেরিকা বোম্বার নামে একটা মারাত্মক উচ্চাবিলাসী প্রজেক্টও ছিল। আসলে এই প্রমাণিত প্রযুক্তিগুলো সেই সময়ের তুলনায় এতটাই অ্যাডভান্সড ছিল যে এগুলোর দিকে তাকালে ডি গ্লকের মতো গুজবগুলোকেও অনেকের কাছে খুব সহজেই বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু এই চোখ ধাঁধানো প্রযুক্তিগত সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক চরম অন্ধকার আর নিষ্ঠুর বাস্তবতা। এই তথাকথিত বিস্ময়কর অস্ত্রগুলো বানানোর জন্য হাজার হাজার নিরীহ বন্দীকে ওই আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিগুলোতে দাস বা স্লেভ লেবর হিসেবে খাটানো হয়েছিল। দিনের পর দিন অনাহার, অমানবিক নির্যাতন আর মারাত্মক সব রোগে ভুগে অসংখ্য মানুষ সেখানে প্রাণ হারায়। তাই এই অস্ত্রগুলোকে শুধু দারুণ ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ হিসেবে দেখলে চলবে না, এগুলো একই সাথে এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়েরও প্রতীক। যুদ্ধের পরিস্থিতি যখন ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন তাদের ওই মরিয়া ভাবটাও কিন্তু পাগলামির পর্যায়ে চলে যায়। এই মরিয়া হওয়ার ধাপগুলো খেয়াল করলে দেখা যায়, প্রথমে তারা বিমান প্রযুক্তির লিমিট ক্রস করার চেষ্টা করল। এরপর শুরু হলো বিজ্ঞানী ভার্নার হাইজেনবার্গের নেতৃত্বে অ্যাটমিক বোমা বানানোর ইঁদুর দৌড়।
যদিও রিসোর্স আর হিসাবের গরমিলে তারা সফল হতে পারেনি, কিন্তু জার্মানরা বোমা বানিয়ে ফেলবে এই ভয়টাই কিন্তু আমেরিকাকে ম্যানহাটন প্রজেক্ট আরও দ্রুত শেষ করতে বাধ্য করেছিল। আর সবশেষে একদম চরম হতাশা থেকে নাৎসিরা একেবারে অবাস্তব আর বিশালাকৃতির সব সুপার ওয়েপন বানানোর দিকে ঝুঁকে পড়ে। তাদের এই চরম হতাশা আর পাগলামিকে বোঝানোর জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট: 1000 টন। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। এটি ছিল ল্যান্ড ক্রুজার P1000 রাটে নামের একটা প্রস্তাবিত সুপার ট্যাঙ্কের ওজন। মানে এটা এতটাই বিশাল আর ভারী হওয়ার কথা ছিল যে বাস্তবে এটা চালানো বা কোনো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া আক্ষরিক অর্থেই অসম্ভব একটা ব্যাপার। কিন্তু তবুও তারা এই ধরনের প্রজেক্টের পেছনে সময় দিচ্ছিল। এতেই বোঝা যায় তারা বাস্তবতাকে কতটা পেছনে ফেলে অলৌকিক কোনো উদ্ধারের আশায় মগ্ন হয়ে পড়েছিল। এই হতাশা যখন চূড়ান্ত রূপ নেয় তখন তাদের চিন্তাভাবনা কতটা সায়েন্স ফিকশনের মতো হয়ে গিয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল এই সানগান কনসেপ্ট। তাত্ত্বিকভাবে তারা মহাকাশে এমন একটা বিশাল আয়না বা স্পেস মিরার বসানোর কথা ভেবেছিল যেটা সূর্যের আলোকে ঠিক একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো ফোকাস করে পৃথিবীর যে কোনো টার্গেটকে আক্ষরিক অর্থেই পুড়িয়ে ছাই করে দিতে পারবে। অবশ্যই এটা বাস্তবে কোনোদিন আলোর মুখ দেখেনি, তবে এটা আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে নাৎসি লিডারশিপ কতটা চরমভাবে ভবিষ্যতের অলিক কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল। তো এত সব অদ্ভুত আর চমকপ্রদ প্রজেক্টের কথা জানার পর একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসেই যায়। এই যে প্রমাণিত ইতিহাস, এটা ঠিক কোথায় গিয়ে শেষ হচ্ছে, আর ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ঠিক কোথা থেকে শুরু হচ্ছে? একদিকে V2 রকেটের মতো একদম প্রমাণিত প্রযুক্তি, অন্যদিকে সান গানের মতো অবাস্তব চিন্তা। এই দুইয়ের মাঝখানে সীমারেখাটা যুদ্ধের ওই চরম ডামাদোলে এতটাই অস্পষ্ট হয়ে গিয়েছিল যে সেটাই পরবর্তীতে অসংখ্য মিথ আর গুজবের জন্ম দিয়েছে। ঐতিহাসিক প্রমাণগুলো যদি আমরা একটু যৌক্তিকভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় প্রজেক্ট রিজের সেই বিশাল টানেলগুলো আজও অসম্পূর্ণ পড়ে আছে, আর সেখানে ঠিক কী ধরনের কাজ হতো তার কোনো সলিড প্রমাণ নেই। আর এই তথ্যশূন্যতার সুযোগ নিয়েই কিন্তু ডি গ্লকের গুজব ডালপালা মেলেছে। ঐতিহাসিক সত্যতা হল এই বেলের অস্তিত্বের কোনো ফিজিক্যাল প্রমাণ বা ভেরিফাইড ব্লুপ্রিন্ট পৃথিবীর কোথাও পাওয়া যায়নি, আর ঠিক এই কারণেই মূলধারার ইতিহাসবিদরা এসব দাবিকে নিখাত ষড়যন্ত্র তত্ত্ব বলে পুরোপুরি খারিজ করে দিয়েছেন। কিন্তু মুশকিল হল ইতিহাস থেকে এই মিথগুলো এত সহজে মুছে ফেলা যায় না, কারণ এর সাথে জড়িয়ে আছে কিছু জলজ্জান্ত মানুষের রহস্যময়ভাবে হারিয়ে যাওয়ার ঘটনা। যেমন ধরুন হান্স কামলার। এই লোকটা ছিল V2 প্রজেক্ট, আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি আর সব গোপন উইপেন প্রজেক্টের একদম মাস্টার মাইন্ড। কিন্তু অবাক করা ব্যাপার হলো যুদ্ধ শেষ হওয়ার ঠিক পরমুহূর্তেই এত গুরুত্বপূর্ণ একজন মানুষ কোনোরকম চিহ্ন না রেখে স্রেফ গায়েব হয়ে যায়। আজ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে জানে না যে আসলে তার পরিণতি কি হয়েছিল। কেউ বলে সে জার্মানির ধ্বংসস্তূপেই কোথাও মারা পড়েছে, আবার অনেকের মতে আমেরিকা বা অন্য কোনো দেশ তাকে তার এই বিপুল প্রযুক্তিগত জ্ঞানের জন্য অত্যন্ত গোপনে নিজেদের কাছে সরিয়ে নিয়েছিল। যখন এত বড় মাপের কোনো চরিত্র ইতিহাস থেকে এভাবে হঠাৎ ভ্যানিশ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সেটা বছরের পর বছর ধরে চলা মিথ আর গুজবের জন্ম দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না, বরং এই অস্পষ্টতা আর ধোঁয়াশাই যে রহস্যগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে সেটাই এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এরপর ১৯৪৫ সালে যখন যুদ্ধ শেষ হল, নাৎসি জার্মানির পতন হলো ঠিকই, কিন্তু তাদের সেই উন্নত প্রযুক্তিগুলো তো আর হাওয়ায় মিলিয়ে যায়নি। বরং আমেরিকা অত্যন্ত গোপনে শুরু করল অপারেশন পেপারক্লিপ। এই অপারেশনের মাধ্যমে ভ্যানার ফন ব্রাউন সহ অসংখ্য জার্মান বিজ্ঞানীকে গোপনে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এই বিজ্ঞানীদের মার্কিন অ্যারোস্পেস প্রোগ্রামে যুক্ত করা হয়। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ১৯৬৯ সালে নাসার যে রকেট মানুষকে প্রথম চাঁদে নিয়ে গিয়েছিল, তার একেবারে মূল ভিত্তিটাই ছিল সেই ধ্বংসাত্মক V2 রকেটের প্রযুক্তি। V2 রকেটের এই লিগেসি বা ধারাবাহিকতা মানব ইতিহাসের অন্যতম বড় একটা বৈপরীত্য আমাদের সামনে তুলে ধরে। একটু ভেবে দেখলে গা শিউরে ওঠে যে প্রযুক্তির শুরুটা হয়েছিল লন্ডনের আকাশে আকস্মিক আতঙ্ক আর মৃত্যুর বৃষ্টি ঝরানোর মধ্য দিয়ে একটা চরম ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে, সেই একই প্রযুক্তির হাত ধরেই পরবর্তীতে মানবজাতি চাঁদে পা রাখার মতো এক অবিশ্বাস্য অর্জন করে ফেলে। অন্ধকার আর মৃত্যু থেকে শুরু করে মহাকাশ জয়ের এই যাত্রা সত্যিই এক অভাবনীয় ব্যাপার। তাহলে সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। আধুনিক ইতিহাসের ঠিক কতটা অংশ আজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই গোপন আর অন্ধকার গবেষণার ছায়ায় প্রভাবিত হয়ে আছে? নাৎসিদের তৈরি কিছু প্রজেক্ট যেমন ডি গ্লকে হয়তো পুরোপুরি মিথ বা গুজব ছিল, কিন্তু V2 রকেটের মতো প্রযুক্তিগুলো ছিল কঠিন আর নির্মম বাস্তব। সত্য আর মিথের এই অদ্ভুত মিশ্রণ ইতিহাসকে ঠিক কতটা রহস্যময় করে তুলেছে, আর এর প্রভাব কতদূর বিস্তৃত, সেই প্রশ্নটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় বিস্ময় হয়ে থাকবে।